শিকার হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের নির্বাচন করা। সুতরাং তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করাটাই আমার প্রধান উদ্দেশ্য এবং তারা আমার আশেপাশে বসে আছেন। আরও কয়েকজন আছে যারা বাইরে অপেক্ষারত। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাংবাদিক ভাইদের বন্ধুদের সাথে মত বিনিময় শুরু হবে। তারপরে আপনারা একটু বন্ধ করে বলবেন যারা আছে, যারা সরকারে আছে, যারা আমরা সাধারণ মানুষ আছে, যেহেতু আমরা রিপাবলিক অফ বাংলাদেশ, সুতরাং জনগণ এবং সরকারের সমন্বয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার প্রেক্ষাপটে সংসদ কেমন হওয়া উচিত, 2034 সালে যতটুকু যেভাবে যেতে চাই সেখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার এই নির্বাচনের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি হেলিকপ্টার নোটিশ পেয়েছি। আমি সরকারকে ধন্যবাদ জানাই, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। সংবাদ প্রতিযোগিতা পেরিয়ে আমাকে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসতে হয়েছিল। আর সেই রায়ের প্রেক্ষিতে আমি নির্বাচন করার সুযোগ পেয়েছি। খুব সামান্য একটি বিষয় ছিল, 32 বছর আগে সেই আইডি কার্ডের সাথে আমার বর্তমান চেহারার মিল পাওয়া যাচ্ছিল না, যার কারণে আমাকে আদালত পর্যন্ত যেতে হয়েছে। আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব, এটির সুস্থ সমাধান হওয়া উচিত। অন্তত 5 বছর পর পর ন্যাশনাল আইডি কার্ড রিনিউ করার একটা আইন পাস করা উচিত বলে আমি হিংসার কারণে যাদের বিভিন্ন ধরনের সরকারি সহায়তা কার্ড বাতিল করা হয়েছে, সেসব বঞ্চিত নির্যাতিত সরকারি সুবিধা নিয়ে প্রমাণ করা হবে। একই সাথে তাদেরটাও অভাব থাকবে। নতুন ভোটারদের নিয়ে যাতে তারা প্রতি সপ্তাহে এক একটি ওয়ার্ডের অস্থায়ী কার্যালয় বসানো, উপজেলা পরিষদ জনগণের কাছে পৌঁছে যাবে। কষ্ট করে বা দালাল করে উপজেলা পরিষদে যাওয়ার প্রয়োজন হবে না। আলোকিত ইউনিয়ন মধ্যে প্রতি সড়কের মূল সড়কের সড়কপাতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। প্রতিটি ইউনিয়নকে স্মার্ট করে গড়ে তুলতে, অর্থাৎ স্মার্ট বাংলাদেশের অনিষ্ট লক্ষ্য অর্জনে স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সংস্কৃতি সুরক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্মার্ট সেবা ক্লাব, স্মার্ট প্রশাসন, স্মার্ট বিভক্তি করে তোলে। প্রতিটি গ্রামে ডিজিটাল অভিযোগ বক্স স্থাপন করা হবে। অভিযোগ থেকে মেশিনের সামনে ধরলে স্ক্যান করে পাঠিয়ে দেবে সরাসরি চেয়ারম্যানের কাছে। জনসংখ্যা বিবেচনায় ইউনিয়নের ওয়ার্ডে একটি করে নিজেদের তৈরি অ্যাম্বুলেন্স রাখা হবে। উন্নয়ন বরাদ্দ জনসংখ্যাকে তুলে ধরব এবং প্রিন্ট কপি প্রতি ওয়ার্ডে বিতরণ করা হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি করতে স্থানীয় জনগণের মাধ্যমে কমিটি গঠন করা হবে। তৃতীয় পক্ষ দ্বারা উন্নয়ন প্রকল্প যাচাই বাছাই করে ঠিকাদারের পাওনা পরিশোধ করা হবে। সমবায় পদ্ধতির মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, পিছিয়ে পড়া পরিবারকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা চালু করা হবে। সমবায়ের মাধ্যমে ফসল রোপণ থেকে ক্ষয় করা পর্যন্ত প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার নিশ্চিত করা হবে। সরকারি সমস্ত জায়গা উন্মুক্ত করা হবে। পণ্যের মূল্য ঠিক রাখতে মজুতদার সহ সংশ্লিষ্ট সবাইকে তথ্য প্রযুক্তির সহায়তায় পণ্যের মূল্যের তথ্য সংগ্রহ করতে উদ্যোগ নেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টিতে
বিসিক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে তথ্য প্রযুক্তির সাহায্যে সমন্বয় করা হবে। উদ্ভাবনী ক্ষেত্রে উপজেলা পরিষদ কর্তৃক পৃষ্ঠপোষকতা করার উদ্যোগ নেওয়া হবে। দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের 1% মানুষকে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বয়সী নারী পুরুষ যুবক যুবতীদের ঘরে বসে অর্থ আয় করার লক্ষ্যে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই সামনে যাবি নে, এই সামনে যাবি নে, একটি এলাকায় পাঠানো হবে। তথ্য প্রযুক্তির সাহায্যে সরকার বিরোধী গুজব প্রতিরোধ কমিটি বাজারে বড় মনিটর স্থাপন করা হবে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি রোধে সাহায্য করবে এবং সত্য প্রকাশ করবে। মা বোনেদের রান্নার সুবিধার্থে সমবায় ভিত্তিতে প্রতিটি গ্রামে জ্বালানি বায়োগ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে। উপজেলার সকল পাড়া মহল্লার সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চিকিৎসা ও শিক্ষা খাতের সুবিধা গ্রহণের জন্য জনগণকে সম্পৃক্ত করা হয়। উপযুক্ত সকল সুবিধা বাস্তবায়ন করতে আপনাকে এগিয়ে আসতে হবে। সুতরাং চেয়ারম্যান পদে সুচিন্তিত ভোট প্রয়োগের মাধ্যমে নিজেকে স্মার্ট প্রমাণ করুন। পরিবর্তন চাই, আরও আসুন। শেষে বলতে চাই, এবারে যশোর সদর উপজেলা নির্বাচনে আমি যাদের জন্য এ লড়াই নেমেছি, আমার মাকা হেলিকপ্টার পেয়েছি, তারা আমার সাথে মঞ্চে বসে আছেন। আমি তাদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সাথে তুলে ধরি। আমরা খুবই সাধারণ জনগণ, আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার আশেপাশে যারা দেখছেন, কেউ ছাত্র, কেউ পেশাজীবী, যাদের মধ্যে ইউনিয়ন চালক, রিক্সা চালক এবং অন্যান্য কৃষক ভাইয়েরা, এখানে যারা পেশাজীবী মানুষ আছেন, যারা রাজনীতি কাজ করেন, তারা আমার পাশে মঞ্চে উপস্থিত আছেন। আপনারা নিশ্চয়ই দেখতে অবাক হচ্ছেন, কারণ যারা সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময় করতে আসেন, তাদের পাশে যারা থাকে, তারা কিন্তু এই মানুষগুলোর কথা বলে। আমি তাদেরকে আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি। আমার ইসলামের সম্পূর্ণতা আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। আর এই জিনিসটা আমি আমাদের দেশমন্ত্রী, আমার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দীক্ষা নিয়েছি। সাংবাদিকদের সাথে বিনিময় করার পরে তাদেরকে প্রশ্ন করার সুযোগ পাই। আমি আশা করব আপনারা এখন প্রশ্ন করবেন না, যাদের দেশ জাতি আমি সর্বোপরি নির্বাচন কোনোভাবে প্রশ্ন দিতে পারে। সবাইকে ধন্যবাদ, আমাকে প্রশ্ন করতে পারেন। প্রথমত আমি আমাদের এবারে সাজেশন ছিল নির্বাচনের ডকুমেন্টেশন করতে হচ্ছে, সেটা সম্পূর্ণ ছিল অনলাইনে। নির্বাচনে আসে সেটা অনলাইনে সাবমিট করতে হবে, এখানে হার্ড কপি কোনো জায়গা ছিল। যখন আমি এটা শুরু করেছিলাম, তখন আমার যে ন্যাশনাল আইডি কার্ড, সেই আইডি কার্ডের ছবির সাথে আমার বর্তমান চেহারা মিল হচ্ছিল না। এটা স্বাভাবিক ব্যাপার, দীর্ঘদিন আগে তোলা ছবি তখনকার চুল ছিল কালো, এখনকার চুল সাদা হয়ে গেছে। মুখটা একটু শুকনো ছিল, এখন মোটা হয়েছে। তখন তো সন্তান ছিল না, এখন আমার সন্তানটা বড় হয়ে গেছে। তো যার কারণে আমাকে হাইকোর্টে হাইকোর্টে যেতে হয়, হাইকোর্টের মাধ্যমে আমি আমার প্রাইভেট কাজ করছি। বলুন, এ কারণে এখানে আমার নাম ছিল, পরবর্তীতে নাম। আচ্ছা, আরিফুল ইসলাম হিরাটেক, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ব্যক্তিগত পরিচয়টা কি? আপনি যা পরিচয় ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে এই যশোরে যারা রাজনীতিক, এই রাজনৈতিক পরিবারের সন্তান, উপজেলা চেয়ারম্যান সন্তান, এটি কেন্দ্রের মুখ্য পরিচয় নাকি ব্যক্তিগত কোনো পরিচয় আছে? দেখুন, রাজনীতি এবং ব্যক্তিগত সম্পূর্ণ আলাদা। আপনারা আমাকে চিনবেন, এটা স্বাভাবিক। আমি প্রায় 25 থেকে 27 বছর যশোরে থাকি, শুধু ঈদে আসছি, ফেস্টিভ্যালে আসছি, রাত্রে বাড়িতে থাকছি, তারপরে ঠিক আছে। আমার মা দাদা যারা আছেন, তারা যখন রাজনৈতিক পদে প্রতিষ্ঠিত ছিলেন বা জনপ্রতিনিধি ছিলেন, তাদের সাথে আমি কখনো তাদের অফিসে যাতায়াত করিনি বা অন্যান্য কোনো সুবিধা নেওয়ার জন্য আমি এখানে পরিচয় ব্যবহার করি। অবশ্যই আমার ব্যক্তি আইডেন্টিটি আছে, নির্বাচনের ক্ষেত্রে আমি ব্যক্তি আইডেন্টিটি ব্যবহার করি একটি কারণে, সেটা হলো আপনারা আমাকে চিনবেন। আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, নিজস্ব প্রতিষ্ঠান, যার নাম আছে আমি বক্তব্য
কাজ করে থাকি, এটা আমার ব্যক্তিগত চাই। আমাকে প্রেমচানকভাবে কাজ করে আমি একজন বলব, আমি একজন দীর্ঘ আপনাকে কেন আমরা আছে বছরের লোকজন সদরের লোকজন কেন আপনাকে ভোট দেবে? আপনার তো ব্যক্তিগত কোনো পরিচয় নেই, আর দাদা বা মার পরিচয় চলতে যাচ্ছে, মানে আপনি তো একজন হীরা, সেই হীরাটার পরিচয়টা যদি এখানে যদি আমাদের সংবিধান থাকে তাহলে আছে প্রত্যেক নাগরিক নির্বাচন করার অধিকার। আমাকে আপনাকে চিনতেই হবে, আমার কোনো কথা নেই। আমার ব্যক্তি আইডেন্টিটি দিয়ে আমাকে আসতে হবে, এরকম কিন্তু কোনো কথা নেই। আমি সংবিধান মেনে একজন নাগরিক হিসাবে যশোর সদর উপজেলা চেয়ারম্যান করে নির্বাচন করছি। সংবিধানে সেটা আছে, অবশ্যই আছে। এবং আপনারা যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে যে আপনার রাজনীতি করা এবং এই শহরের বা এই সদর উপজেলার প্রত্যেকেই তার একটা আইডেন্টিটি আছে, কম বেশি আছে সবাই। সেই ক্ষেত্রে আপনি যারা দাঁড়াইছে বলে তাদের রাজনৈতিক পরিচয় যদি আপনি রাজনৈতিক আইডেন্টিটি সেটা বলতে চাইছি, ব্যক্তি আইডেন্টিটি। ব্যক্তি আইডেন্টিটি মানে তো তার হচ্ছে যে পদ পদবীগুলো আছে। আমি উদাহরণ দিই আপনার, সেটা হচ্ছে যে বন্টু চাকলাদার, উনি কি কোথাও বলেছেন যে আমি সাইড চাকলাদারের চাচাতো ভাই? তা বলেন। উনি বলছেন যে উদ্যোক্তা, তরুণ শিল্পপতি বা সাম এরকম যে আমি, উনি তার ভাই যে সাইড চাকলাদার চাচাতো ভাই। আমি আপনার সাথে ডিবেট করার জন্য বলছি, আমি আপনাকে ওই প্রশ্নটাই করছি যে এখানে সবাই বাংলাদেশের নাগরিক, এই সবাই কেন দাঁড়ায়নি, আপনি কেন দাঁড়াইছেন? এই কারণে আমি আমি মনে করি যে আপনি আপনার আপনি নির্বাচনে আসছেন এবং নির্বাচনে জয় করা যায় সেটা মাথায় না নিয়ে আগামী দিনের জন্য আপনি জনগণের মাঝে আসতে চান বা পরিচিত করতে চান, এই দৃষ্টিভঙ্গি থেকে আসবেন। বিষয়টা এরকম, সেটা আমি আগেই বলেছি, আমি যাদের জন্য নির্বাচন করছি নির্বাচনে জয় করে যেগুলো একজন আমি যাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাদেরকে আপনার সামনে উপস্থিত করেছি এবং আমি নির্বাচনে আসছি। পরিচিত হওয়ার জন্য এখানে আসছি, পরিচিত হওয়ার জন্য অনেক ওনার মনের মধ্যে কি ইচ্ছা আছে সেটা তুমি বলে দিলে তো হবে না, তাই না? তুমি তো ওনার হিসেবে সবকিছু মিলায়ে নির্বাচনী পরিবেশটাকে আপনারা এটা একদিন বজায় রাখবেন। নির্বাচনী পরিবেশ এবং আপনার প্রচার করতে সবকিছু মিলাই কেমন হয়ে নির্বাচন পরিবেশ অত্যন্ত সুন্দর একটা জায়গা, আপনি বলেছি খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের এখানে সারা কনজারভেটিভ ভোটার আছে, তার মধ্যে ছাত্র হিসাবে ভোটার আছে সবাই তার ভোট দিতে আসে। 6,55,000 মানুষের বাড়ি আছে 30টা, তাদের বাড়িতে সবার এখন প্রতিদ্বন্দ্বী যাওয়া সম্ভব। আমি এখানে কিছু কৌশল অবলম্বন করছি, সেই কৌশলের মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি। আপনারা আমি যে কৌশলটা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি আশাবাদ মানুষ যদি সুস্থ পরিবেশ পায় তাহলে মানুষ ভোট দিতে আসবে এবং সেখানে একটা ভালো রেজাল্ট আসবে বলে আমি আমার প্রশ্ন করতে পারেন। ওকে মামা প্লিজ। মামা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই 25 দফা ইশতেহার এটা কি আপনি নির্বাচিত হয়ে বাস্তবায়ন করবার জন্য 25 দফা, তাকে ভোটের আগে ভোটারকে কিছু বলতে হয় ভোটার জন্য সেই জন্য বলতে পারি, এটা আপনি বলেন। আসলে ব্যাপারটা এরকম, এখানে যারা আছেন অনেক প্রয়োজন আছে আমার সামনে আমাকে কুড়ি করে বলে বা ভুল করে বলে তার খুশি হবে। ঠিক আছে, এটা ফরমালি এটা বক্তব্য থাকে। আমরা এখন কালচারের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কালচারটা আসলে কখনো কামড় না। আমি আপনার সামনে বড় হয়েছি, আপনাদের সামনে বেড়ে উঠেছি।
আপনারা আমাকে আপনি করে বলবেন শুধুমাত্র সোসাইটি বাঁচানোর জন্য, এটাকে আমি সমর্থন করি। আমরা এমনভাবে আমাদের সমাজকে গড়ে তুলেছি যেখানে আসলে নিজের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি কর্তব্য করার একটা কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। তো আশা করবো যে আগামীতে অবশ্যই আপনি আমাকে ফিল করে যেমন সংগঠন করেন আমি সম্মান করি। এখানে আমি 25টা দফা উল্লেখ করেছি, এই 25টা দফা হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি যেটা করবো এরকম নাই, এই 25টা দফা বাস্তবায়ন হওয়া উচিত। আপনাদের যদি কোনো বিমত থাকে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, যদি জনগণ আমাকে এই 25 দফা বাস্তবায়ন করার জন্য সুযোগ দেয়, সেটা আমি আমার ভীষণ বলে উল্লেখ করেছি 2024, অবশ্যই সেটা বাস্তবায়ন করবে। সেটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক বা অন্য কোনো পর্যায়ে হোক, জনগণ যেখানে আমাকে মনে করবেন যে হ্যাঁ এই 25টা দফা সকলের সাধারণ মানুষ বেসিক্যালি দেশকে স্মার্টে পরিণত করা, স্মার্ট বলতে যা বোঝায় সেটাকে বাস্তবায়ন করা, তখন হয়তো আমি এই 25 দফা বাস্তবায়ন করব। আমার ধন্যবাদ। ঠিক আছে ভাই। আপনারা যে কেউ করতে পারেন, আমি পালাই যাওয়া মানুষ প্রশ্ন করতে পারি। আপনারা এসছেন আমাদের যশোর সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নির্বাচনে কালো টাকাকে আমার প্রতিদ্বন্দ্বিতা মনে করছি। যারা অবৈধ টাকা নির্বাচন করছেন, যারা নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন, যারা 25 লাখ টাকা বেঁধে দেওয়া নির্বাচন আচরণবিধির বাইরে খরচ করেছেন, আমি তাদেরকে আমার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসাবেই মনে করছি। সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমি নির্বাচন কমিশনে একটি আবেদন করেছিলাম। যেসব প্রার্থী স্কুল শিক্ষকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং তাদের সাথে নির্বাচনী আলোচনা করছেন, তাদেরকে প্রিজাইডিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার না করার জন্য আবেদন করেছি। তারা আমার আবেদনপত্র গ্রহণ করেছেন, কিন্তু রিসিভ করে লিখিতভাবে যে রিসিভ করা সেটা করেনি। এখানেও একটি সংখ্যা তৈরি হয়েছে সিভিল প্রশাসনের উপরে। আমি আশা করি সব সংখ্যা দূর করে তারা হয়তো তাদের মতো ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানি 8,000-এর উপরে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আছে। তাদের মধ্যে থেকে আইডেন্টিফাই করে বের করা তাদের জন্য একটু কষ্টকর। কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, আমাদের এখানে অনেক ইন্টেলিজেন্সি আছে, অনেক ইন্টেলিজেন্সি কোম্পানি আছে, সরকারি বেসরকারি। তাদেরকে দিয়েও 1 ঘন্টার মধ্যে তদন্ত করা সম্ভব। যদি এটা সম্পন্ন না হয় তাহলে হয়তো আগামীকালে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আপনার ভোটারদের কোনো ভয়ভীতি আছে? দেখুন, ভোটারদের ভয়ভীতি পুলিশ প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন। আমি আশা করি ভোট দিতে সবাই স্বেচ্ছায় এবং খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে আমি এখনও পর্যন্ত মনে করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।